ক্লাস 7-এর ছোট্ট বন্ধুরা, তোমাদের সবাইকে মাই হোম টিউটর হিস্টোরি চ্যানেলে স্বাগত। বিগত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম মোহাম্মদ বিন তুগলক। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু হল পরবর্তী শাসক ফিরোজ শাহ তুগলক। এবার কে ফিরোজ শাহ তুগলক? না, ফিরোজ শাহ তুগলক ছিলেন মোহাম্মদ বিন তুগলকের খুড়তুতো ভাই। এবার ফিরোজ শাহ তুগলকের বাবা রাজ্জাব ছিলেন গিয়াসউদ্দিন তুগলকের ছোট ভাই। ঠিক আছে, তো যাই হোক না কেন, এই খুড়তুতো ভাইটিকে মোহাম্মদ বিন তুগলক খুব স্নেহ করতেন এবং সবসময় কাছে কাছে রাখতেন। তার বাবা ছিলেন রাজ্জাব, কিন্তু তার মা ছিলেন একজন হিন্দু রমণী, রানা রণমলের কন্যা। ঠিক আছে, তো মোহাম্মদ বিন তুগলক যখন থাট্টাতে বিদ্রোহ দমন করতে গেছেন, সেই থাট্টাতেই তিনি মারা যান কবে? 1351 খ্রিস্টাব্দে। এবং মারা যাওয়ার আগে তিনি মনোনীত করে যান তাঁর এই ভাইপো কে, ফিরোজ শাহ তুগলককে। তাই স্বাভাবিকভাবে সিন্ধু প্রদেশের থাট্টাতেই ফিরোজ শাহ তুগলকে রাজ্যাভিষেক হয়ে যায়। অপরদিকে এদিকে কি ঘটল? না, এদিকে দিল্লিতে খান-ই-জাহান মোহাম্মদ বিন তুগলকের নাবালক এক পুত্রকে মাসনাতে বসান। কিন্তু ঘটনা কি দাঁড়ালো? না, উলেমারা, মুসলিম ধর্মীয় গুরুরা একজন নাবালকের এই সিংহাসনে আরোহণকে মেনে নেননি। তাই আমলাদের সহযোগিতায় এবং একই সঙ্গে উলেমাদের সহযোগিতায় ফিরোজ শাহ তুগলক দিল্লিতে আসেন এবং খান-ই-জাহানকে পরাজিত করেন। যদিও তাকে ক্ষমা প্রদর্শন করে তিনি জাগির দিয়েছিলেন, কিন্তু জাগির পাওয়ার আগেই তিনি খুন হয়ে যান এবং মোহাম্মদ বিন তুগলকের এই নাবালক পুত্রকে হত্যা করা হয়। তাহলে তিনি উলেমাদের সাহায্যে সিংহাসনে বসলেন এবং সিংহাসনে বসেই তিনি কি ঘোষণা করলেন? না, ঘোষণা করলেন যে ভারতবর্ষের সাম্রাজ্য তা বৃহত্তর খিলাফত সাম্রাজ্যের অন্তর্গত এবং তিনি ইসলামের প্রসার এবং প্রতিষ্ঠার স্বার্থে তার রাষ্ট্রকে পরিচালনা করবেন। তিনি হিন্দু মায়ের সন্তান হলে কি হবে? তিনি ছিলেন একদম গোঁড়া সুন্নি ধর্মান্ধ মুসলিম, বুঝতে পেরেছ? এবং তার রাষ্ট্রনীতি পুরোপুরি তোমরা দেখতে পাবে পরে, কোথাও না কোথাও কেবলমাত্র সুন্নি মুসলিমদের প্রতি তার পক্ষপাতিত্ব তোমরা দেখতে পাবে। এমনকি তার এই দৃষ্টিভঙ্গি থেকে বাদ যায়নি উদারপন্থী শিয়া মুসলিমরা এবং একই সঙ্গে সুফি সাধকরাও তার অত্যাচারের হাত থেকে বাদ যায়নি। তাই স্বাভাবিকভাবে তিনি সিংহাসনে বসেই তিনি কি করলেন? না, মিশরের খলিফা আল হাকিমের কাছ থেকে তিনি সুলতান হওয়ার ছাড়পত্র নিয়ে এলেন এবং একই সঙ্গে তিনি উপাধি কিনলেন না, নায়েব ই আমির উল মমিন। তাহলে দেখো, এবার বাগদাদের খলিফার কাছ থেকে কিন্তু নয়, মিশরের খলিফা আল হাকিমের কাছ থেকে তিনি নিয়ে এলেন নায়েব ই আমির উল মমিনিন, এই উপাধি তিনি নিয়ে এলেন। এবার নিয়ে এসে তিনি তো বললেন যে কোরআন আর শরিয়াত মেনে তিনি শাসন করবেন। ঠিক আছে, এবার সঙ্গে সঙ্গে তিনি কি দেখলেন? না, বহু কর চালু ছিল, যেসব করগুলো শরিয়ত মানে ইসলাম
স্বীকৃতি দেয় না। তাই তিনি সিংহাসনে বসেই তিনি কি করলেন না 24খানা কর যেগুলো ইসলামের বিধিসম্মত নয় সেগুলোকে তিনি বাতিল ঘোষণা করলেন। এবং একই সঙ্গে দেখো তোমরা, একই সঙ্গে তিনি চারটি মূল কর চালু করলেন। কি ছিল এই চারটি কর? তোমাদের মনে রাখার জন্য আমি বলছি, শোনো। জামাইবাবুকে আমরা হিন্দিতে কি বলি? জিজা বলি, তাই না? খা খা, জামাইবাবুকে আদর করে খেতে বলা হচ্ছে, খা খা জিজা। তাহলে খা খামস, খা খারাজ, জি জিজিয়া, যা জাকত। তাহলে কি দাঁড়ালো করগুলো? খামস, খারাজ, জিজিয়া এবং জাকত। ঠিক আছে? তাহলে খামস বলতে কি? খামস হচ্ছে গিয়ে লুণ্ঠিত দ্রব্যে একটা অংশ। তোমাদের মনে রাখার 1/5, 1/5 কিন্তু তোমাদের মনে রাখার কোনো দরকার নেই। তোমরা শুধু এটুকু মনে রাখো, খামস মানে লুণ্ঠিত দ্রব্যের ভাগ যার সুলতানের প্রাপ্য। ওকে, এবার যে খারাজ, খারাজ কি? খারাজ হলো ভূমিকর। ঠিক আছে? এবার হচ্ছে জিজিয়া। জিজিয়া কি না? জিজিয়া হচ্ছে কাফের মানে মুসলিম ব্যতীত অন্য ধর্মাবলম্বীদের জন্য ধর্মীয় কর। তাহলে বিধর্মীদের রক্ষা করার জন্য জিজিয়া কর। এই যে জিজিয়া কর ভারতবর্ষে প্রথম বসিয়েছিলেন, আমি আগে পড়িয়েছি তোমাদের, মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশে। তবে হ্যাঁ, এই জিজিয়া কর প্রয়োগের ক্ষেত্রেও তবু কিছু বিধিনিষেধ ছিল। যেমন ব্রাহ্মণদের উপর এই জিজিয়া কর আরোপিত হতো না, এবং একই সঙ্গে এই কর থেকে ছাড় দেওয়া হতো নাবালিকা, মহিলা, পাগল, প্রতিবন্ধী, ভবঘুরে ইত্যাদি। বুঝতে পেরেছ? কিন্তু ফিরোজ শাহ তুগলক ব্রাহ্মণদের উপরেও এই জিজিয়া কর চাপিয়ে দেয়। ঠিক আছে? তবে হ্যাঁ, এর অনেক কিছু সংস্কার রয়েছে, যেই সংস্কারের জন্য অনেকে, এলফিনস্টোন প্রমুখ, অনেকে একে বলেন সুলতানি যুগের আকবর। কিন্তু আমার মনে হয় শুধু একটি পরিপ্রেক্ষিত দেখলেই ধর্মীয় উদারতা, সত্যের প্রতি অনুসন্ধিৎসা, একসঙ্গে সামরিক দক্ষতাও তোমরা দেখতে পারো। এই দুটো মূল গুণের নিরিখে যদি বিচার করা হয় তাহলে এ বিচার চলে না, এটা অতিরঞ্জন। বুঝতে পেরেছ আমার কথা? তাকে সুলতানি যুগের আকবর আমি বলতে, কেউই আমরা বলতে পারবো না। হ্যাঁ, অনেক কিছু সংস্কার রয়েছে, সেই সংস্কারগুলোই আমি তোমাদের এবার বলতে যাচ্ছি। তাহলে প্রথম কথা হলো কর সংস্কার। এছাড়াও তিনি কৃষিকাজের উন্নতির জন্য কি করলেন না 5টি মূল খাল তিনি খনন করলেন। তোমাদের এখন মনে রাখতে হবে কোন 5টা খাল, তবে সবচেয়ে লম্বা ছিল সিরসা থেকে হানসি পর্যন্ত একটা খাল, এটুকু মনে রাখো। 5টি খাল তিনি চালু করেছিলেন। একই সঙ্গে তিনি কি করেছিলেন না 150টা কূপ খনন করেছিলেন। একই সঙ্গে তিনি 50টা জল রক্ষা করার জন্য 50টা ড্যাম নির্মাণ করেছিলেন। ঠিক আছে? একই সঙ্গে তার সংস্কার যখন বলছি আরো কয়েকটা বলে নি, 40টা তিনি কি করেছিলেন না 40টা মসজিদ তিনি স্থাপন করেছিলেন। একই সঙ্গে 30টা কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান তিনি চালু করেছিলেন। ঠিক আছে? একই সঙ্গে তোমরা বলতে পারো, তাকে বলা হয় যে 300টা শহর তিনি প্রতিষ্ঠা করেছিলেন। একদম অতিরঞ্জন বলে আমার মনে হয়। তার কারণ দেখো, হয়তো কোনো গ্রাম ছিল জনশূন্য হয়ে পড়েছিল, সেই গ্রামে যখন তিনি আবার জনগণকে নিয়ে বসান তাকে তিনি শহর ধরে নিয়েছেন হয়তো। তবে কয়েকটা উল্লেখযোগ্য শহর কিন্তু তোমাদের তার প্রতিষ্ঠা রয়েছে, তা তোমাদের মনে রাখতে হবে। যেমন মনে করো ফিরোজাবাদ, ফিরোজপুর, ফতেহাবাদ, জৌনপুর, হানসি, এরকম কিছু শহর তিনি প্রতিষ্ঠা করেন। এবং কোটলা দুর্গ, যার নাম ফিরোজ শাহ কোটলা, স্টেডিয়াম ছিল, এখন নাম পাল্টে গেছে, এখন নাম পাল্টে অন্য নাম, সদ্য মারা যাওয়া
এক কেন্দ্রীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নামে, অরুণ জেটলির নামে এটা হয়েছে। তো যাই হোক, ফিরোজ শাহ কোটলা দুর্গ তার নির্মাণ। তো আমি তো বললাম এই এত কিছু নির্মাণের কথা। এই কৃষিকার্যের সুবিধার জন্য তিনি একটা কৃষিকর ইরিগেশন ট্যাক্স সারাফ বলে তিনি চালু করেছিলেন। বুঝতে পেরেছ আমার কথা? এবার আমরা তার অন্য ধারার সংস্কারগুলোর দিকে দৃষ্টি নিবদ্ধ করব। দেখো তার অন্য ধারার সংস্কার কি না, প্রথমে বলেনি মুদ্রা সংস্কার। তিনি টঙ্কা জিতল তোমরা শুনেছিলে ইলতুৎমিশ আলোচনা করার সময়। এবার ইনি কি চালু করলেন, আধা এবং বিক নামে দুটো মুদ্রা। এবার আধা আর বিক কি, অত ঘাবড়ানোর কিছু নেই। তোমরা মনে করো 8 আনা আর 4 আনা মানে 50 পয়সা আর 25 পয়সা, তাহলে আধা বলতে অর্ধেক, তাহলে 1 জিতলের অর্ধেক। আর বিক বলতে কি না 4 আনা 25 পয়সা মানে 1 জিতলের 1/4। বুঝতে পেরেছ আমার কথা? এই ছিল তার মুদ্রা সংস্কারের কথা। এবার আমরা চলে যাব কি না, তিনি একটা দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছিলেন। কি ছিল সেই দাতব্য চিকিৎসালয় না, দারুল সাফা। এখানে তিনি চিকিৎসা দিতেন প্রজাদের। একই সঙ্গে তিনি দরিদ্র মুসলিম মহিলা, বিধবা মহিলা, নাবালিকা এবং মহিলাদের বিবাহের জন্য দান খায়রাতির একটা দপ্তর করেছিলেন। তার একটা প্রধান করে দপ্তর হয়েছিল কি দিওয়ান-ই খায়রাত হচ্ছে এই দপ্তরের প্রধান, এবং তার দপ্তরকে আমরা জানতাম দিওয়ান-ই খায়রাত হিসাবে, খায়রাতি দপ্তর। ওকে, দিওয়ান-ই খায়রাত হলেন এর প্রধান। তবে হ্যাঁ, এখান থেকে সাহায্য কারা পেত? শুধু কেবলমাত্র সুন্নি মুসলিমরা। যা কিছু তা সব একদিকে। বুঝতে পেরেছ আমার কথা? যাই হোক, তবে ব্যাপারটা ছিল অভিনব। একই সঙ্গে তিনি এমপ্লয়মেন্ট ব্যুরো বলতে পারো, আজকের দিনে তোমরা জানো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে, যদিও তার আর কার্যকারিতা নাই, কারণ সমস্ত কিছু এখন পরীক্ষা নিয়ে হয়। বুঝতে পেরেছ? এক সময় খুব ওদের কদর ছিল। তো যাই হোক, এই কর্মসংস্থান দপ্তর তিনি চালু করেছিলেন। একই সঙ্গে অন্যান্য ক্ষেত্রে আর্থিক সাহায্য করার জন্য তিনি একটা নতুন দপ্তর করেছিলেন। তার প্রধান তিনি নিয়োগ করেছিলেন, সেটা হচ্ছে গিয়ে দিওয়ানি ইস্তিকাক। তাহলে তোমরা কি শুনলে? আধা ভিক, দারুল সাফা দাতব্য চিকিৎসালয়, আর শুনলে দিওয়ানি ইস্তিকাক। এই দপ্তরগুলো তিনি স্থাপন করেছিলেন। এবার তার সময় আরেকটা যেটা আমাকে উল্লেখযোগ্য ব্যাপার বলতে হবে, সেটা হচ্ছে কি তিনি দাসদের খুব রাখতে পছন্দ করতেন, এবং দাসদের জন্য একটা পৃথক দপ্তর তিনি করে ফেলেছিলেন। সেটা কি? তার প্রধান রেখেছিলেন সে দপ্তর দিওয়ান-ই বান্দাগান। বুঝতে পারছি? বান্দা মানে দাস। 1,80,000 দাস ছিল। শুধু রাজপ্রাসাদে তার থাকতো, আবার কোথায় 30টা রাজপ্রাসাদ তৈরি করেছিলেন। এই রাজপ্রাসাদে 40,000 দাস তার থাকতো, আর বাকি দাস কারখানাতে নিয়োগ করা হতো। এই দাসদের ভরণ পোষণ কিন্তু কেন্দ্রীয় কোষাগারে প্রচুর পরিমাণ চাপ ফেলেছিল, এবং তার আর্থিক দেউলিয়াপনার একটা কারণও ছিল এই দাস। আর অধিকাংশ দাস আর বাকি দাস কাজ করতো কোথায় না, কাজ করতো সরকারি কারখানায়। এর সময় তোমরা শুনলে অবাক হবে, 36টা রাষ্ট্রীয় কারখানা ছিল। এর যা কিছু উৎপাদন হতো তার মূল উৎপাদন রাষ্ট্রের কাজে লাগতো, মানে রাজপ্রাসাদের রাজকীয় কাজে লাগতো। আর উদ্বৃত্ত যা কিছু হতো সেখান থেকে রাষ্ট্রীয় কোষাগারে টাকা আসত। একই সঙ্গে তোমরা এই যে দাসদের যেমন শখ বললাম, তেমনি এর আরেকটা শখ ছিল ফলের বাগান। এমন আমরা জানতে পেরেছি তখনকার সমসাময়িক ঐতিহাসিক আফিফ জিয়াউদ্দিন বরনী এর কাছ, জিয়াউদ্দিন বরনীর লেখা বিখ্যাত বই তারিখ-ই-ফিরোজ শাহী। এরা সবাই ছিলেন ফিরোজ শাহ তুগলকের অন্ধভক্ত।
তাই এদের রচনা সম্পর্কে বিশদে আমরা জানতে পারলেও অধিকাংশ ক্ষেত্রে এগুলোকে পরীক্ষা করার দরকার আছে। বুঝতে পেরেছো আমার কথা? যাই হোক, বলে ফেলি, তিনি 1200টা ফলের বাগান, অর্চার্ড করেছিলেন। এবং এখান থেকে আমরা জানতে পারি যে 1,80,000 টঙ্কা প্রতি বছর তিনি আয় করতেন এখান থেকে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ফলের বাগান করেও তিনি ইনকাম করতেন। এবার চলে আসো, আমরা যেটা চলে যাই এবার খারাপ দিক, একটু খারাপ দিকের সংস্কারগুলো বলে নিই। সেটা কি না, দেখো, আলাউদ্দিন খলজির সময় তোমরা শুনেছ যে তিনি বেশিরভাগ জমিকে রাজকীয় জমি, মানে রাজার নিজস্ব জমি, খালিসা ল্যান্ডে রূপান্তরিত করেন। হ্যাঁ, জাগির ল্যান্ড বাতিল করেছিলেন, তোমরা শুনেছ। ইনি আবার কি করলেন না, ইনি আবার রেভিনিউ শেয়ারিং, মানে কি বলবো, ইজারা ব্যবস্থা চালু করলেন। ফলে রাজকীয় জমির পরিমাণ কমে গেল। রাজকীয় জমির পরিমাণ কমে গেল মানে একবারে নিজস্ব ইনকাম পুরোপুরি সেটা কমে গেল, ভাগ অন্যজন পাবে। ইজারা ব্যবস্থা চালু করলেন। আর সবচেয়ে বড় কথা যেটা আমরা বলতে যাচ্ছি এরপরেই, যে সেটা হচ্ছে গিয়ে তিনি সামরিক ক্ষেত্রে এবং প্রশাসনিক ক্ষেত্রে উচ্চ পদকে তিনি করে দিলেন বংশানুক্রমে। তাহলে তার পুত্র, একজন আমলার পুত্র, সে যোগ্য হতে পারে না হতে পারে, কেবলমাত্র তার সন্তান বলে সে নিযুক্ত হয়ে যাবে। তাহলে পুরো শাসন ব্যবস্থা অযোগ্যতায় ভরে যাবে। তাই ঘটেছিল, শাসন ব্যবস্থা পঙ্গু হয়ে গেছিল। তার পতনের এটা কিন্তু একটা বড় কারণ। বুঝতে পেরেছো আমার কথা? এবার আমরা তার অন্যান্য কিছু ব্যাপারের দিকে চলে যাব। এবার আমরা তার সামরিক দক্ষতার দিক থেকে এর বিরাট কোনো প্রশংসা করার কিন্তু কিছু পাবে না। তার সামরিক অভিযানে মূলত তোমরা যেটা দেখতে পাবে, তার নৃশংসতা, হিন্দু বিদ্বেষী নীতি তোমরা দেখতে পাবে। আমি একটু মূল যে সামরিক অভিযান সে সম্পর্কে তোমাদের আলোকপাত করব। এমনিতে কোনো ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট তোমরা গল্পের মতো মনে রাখার চেষ্টা করো। এটা তো গল্পই, তাই না? দেখো, এবার প্রথম তিনি 1352 খ্রিস্টাব্দে তার বাংলাতে, 51 সালে তিনি সিংহাসনে বসছেন। তাহলে সিংহাসনে বসার পরে বাংলাতে ইলিয়াস শাহী বংশে হাজি ইলিয়াস শাহ বিদ্রোহ করেন। এবার সুলতান কি করলেন? বাংলার নবাবকে দমন করতে এলেন। আর যেই দমন করতে এলেন, ইলিয়াস শাহ কি করলেন না, দুর্ভেদ্য একডালা দুর্গে লুকিয়ে গেলেন। এবার সুলতান কোনো মতে তাকে কবজা করতে পারেন। এবার তিনি কি করবেন? ভান করবেন যে তিনি পালিয়ে যাচ্ছেন। আর তখনই ইলিয়াস শাহ সৈন্য নিয়ে বেরিয়ে আসবেন, যুদ্ধ হবে, ইলিয়াস শাহ পরাজিত হবেন। কিন্তু তার সেনাপতির উপদেশ সত্ত্বেও যে তাতার খান, তিনি বললেন যে দখল করো বাংলাকে, তিনি দখল না করেই তিনি চলে গেলেন। বুঝতে পেরেছ আমার কথা? তারপরে দেখবে 1352 বললাম, 7 বছর যোগ করে দাও, 1359 খ্রিস্টাব্দে আবার দেখবে তোমরা তার ছেলে সিকান্দার শাহ বিদ্রোহ করেন। অনুরূপভাবে একই রকম ফিরোজ শাহ তুগলক সেই বিদ্রোহ দমন করতে আসবেন। আর সেই বিদ্রোহ দমন করতে এসে সে একই গল্প, তিনি একডালা দুর্গে লুকিয়ে গেলেন। হ্যাঁ, বেরোলেন না। তিনি সেবারেও বাংলা দখল না করে, তাকে বর্ষতা স্বীকার করিয়েই তিনি আবার ফিরে চলে এলেন। বাংলা আর তার দিল্লির সঙ্গে যুক্ত করা হলো না। 1359 বলছি। ফেরার পথে কি ঘটলো দেখো। ফেরার পথে যেটা ঘটলো, তিনি জাজনগর মানে ওড়িশা আক্রমণ করলেন। এখনও তোমরা জাজনগর নামটা জেনে থাকবে। তোমরা যদি পুরী গিয়ে থাকো দক্ষিণ পূর্ব রেলওয়েতে, তাহলে দেখতে পাবে জাজনগর বলে একটা স্টপেজ আছে। তখন সাম্রাজ্যের নাম জাজনগর। সেই জাজনগরে তিনি আক্রমণ করেন এবং জাজনগর আক্রমণ করে বিখ্যাত পুরীর জগন্নাথ মন্দির তিনি লুট করেন এবং জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহকে সমুদ্রে ভাসিয়ে দেন বলে কথিত।
শেষমেশ হ্যাঁ তখন ছিলেন গজপতি রাজা তৃতীয় ভানুদেব, হ্যাঁ তৃতীয় ভানুদেবকে শেষ পর্যন্ত চুক্তি হয়। চুক্তি কি হলো না, কিছু হাতি তাকে বছরে তিনি দেবেন, ব্যাস। এইভাবে তিনি জাজনগর থেকে ফিরে এলেন জগন্নাথ মন্দির ধ্বংস করে, ঠিক আছে। এরপরে দেখো জাজনগরের পরে 1360 খ্রিস্টাব্দে আবার একটা নৃশংসতার উদাহরণ তোমরা পাবে। তিনি নগরকোট আক্রমণ করেন। এখন তোমরা হিমাচল প্রদেশে সেটা দেখতে পাবে, কাংড়া জেলায় আছে নগরকোট। সেখানে ছিল বিখ্যাত হিন্দু মন্দির জ্বালামুখী মন্দির। তিনি নগরকোট দখল করার সময় জ্বালামুখী মন্দিরকে ধ্বংস করেন, একই সঙ্গে বিগ্রহকে ধ্বংস করেন। এমনও কথিত আছে যে সেই বিগ্রহের অংশ দিয়ে হ্যাঁ তাতে গরু মাংস মিশিয়ে তিনি ব্রাহ্মণদের গলায় হার করে পরিয়ে দিয়েছেন। এমনই ছিল তার জঘন্য নৃশংস মানসিকতা। এবার তাকে দেখো, বিদেশি ঐতিহাসিক কয়েকজন, এলফিনস্টোনের নাম বলেছিলাম আমি তোমাদের, যে তারা মধ্যযুগের মহামতি আকবরের সঙ্গে তুলনা করেছেন। তাকে বলা হয় সুলতানি যুগের আকবর। যাই হোক না কেন, তিনি নগরকোটে আক্রমণ করার সময় জ্বালামুখী মন্দির নৃশংসভাবে ধ্বংস করেন এবং অপবিত্র করে দেন। তারপরে দেখো তোমরা চলে আসো, এই জ্বালামুখী মন্দির লুণ্ঠন করার সময় একটা কথা বলবো, তিনি পড়াশোনা জানা ছিলেন, কিন্তু নৃশংসতা তার কম ছিল না। এই পড়াশোনা জানার একটা সুফলও তোমাদের বলে ফেলি। সেটা কি না, এই জ্বালামুখী মন্দির লুট করতে গিয়ে তার হাতে আসে 1300 দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি, হিন্দু দর্শন, হিন্দু জ্যোতির্বিজ্ঞানের দুর্মূল্য সব গ্রন্থ। তিনি তার গুরুত্ব বুঝতেন। এবং দেখো তোমরা ভালো করে, তিনি রাজপ্রাসাদে সেই 1300 ম্যানাস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি নিয়ে এসে, নাম জানার দরকার নেই এখন তোমাদের এই ক্লাসে, তো একজনের সাহায্যে তাকে তিনি ফার্সি অনুবাদ করলেন। আর সেই ফার্সি অনুবাদের নাম কি হলো? দালাইল-ই-ফিরোজ শাহী। তোমরা যখন উঁচু ক্লাসে যাবে সেখানে দেখবে একটা পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়, দালাইল-ই-ফিরোজ শাহী কিসের সঙ্গে যুক্ত। এবার স্বাভাবিক কারণে সবাই ভেবে নেয় যে নামটা যেহেতু ইসলামের সঙ্গে যুক্ত, ফিরোজ শাহ তুগলকের সঙ্গে যুক্ত, তাহলে নিশ্চয়ই ইসলামিক সামথিং ধর্মীয় ব্যাপার হবে। কিন্তু ব্যাপারটা তা নয়, বিশুদ্ধ হিন্দু জ্যোতির্বিজ্ঞান এবং দর্শন এর বিষয়বস্তু। তার এরকম উদাহরণ তোমরা আরও দেখবে। তিনি টোপরা আর মিরাট থেকে টোপরা এবং মিরাট থেকে অশোকের শিলালেখকে উঠিয়ে নিয়ে পালিয়ে এসেছিলেন, দিয়ে তার ফিরোজ শাহ কোটলা দুর্গে রেখেছিলেন। বুঝতে পেরেছ আমার কথা? তাহলে দুটো লুট করার ঘটনা তোমরা দেখতে পেলে, চোরের মতো লুঠেরার মতো স্বভাব। যাই হোক, এটা ভালো কাজ এই দালাইল-ই-ফিরোজ শাহী, নিঃসন্দেহে। তো যাই হোক না কেন, অশোকের শিলালেখ তো তিনি নিয়ে চলে এসেছিলেন, আমি বলেই ফেললাম। এরপরে আমরা চলে যাব যে তার পরের আক্রমণে তার কিন্তু পতন, অনেকটা পতন। দেখো আমি তোমাদের বলেছিলাম তার রাজ্যাভিষেক কোথায় হয়? প্রথমে সিন্ধু প্রদেশের থাট্টাতে, বলেছিলাম না? সিন্ধু প্রদেশের থাট্টাতে। সেই সিন্ধু প্রদেশ আক্রমণ এবার তিনি করবেন কবে? 1362-63 খ্রিস্টাব্দে। এই সিন্ধু প্রদেশ আক্রমণ করতে গিয়ে যেটা ঘটনা ঘটল সেটা কি না, এটা আক্রমণ করতে তার 3/4 অংশ সৈন্যবাহিনী ধ্বংস হয়ে গেল। পরে দিল্লি থেকে বাড়তি সৈন্য দিয়ে তিনি সিন্ধুরাজকে পরাজিত করেন। বুঝতে পেরেছ? কিন্তু এখানেই সামরিক ব্যবস্থা তাঁর পুরোপুরি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো এবার যেটা আমি বলবো, যাই হোক না কেন তার ঘটনার ক্ষেত্রে আমি যে কথা বলি এখন, যে 1388 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। 1388-তে মৃত্যুর পরেও কিন্তু তোমাদের মনে রাখতে হবে পাঁচজন শাসক তুঘলকদের বংশ থেকে দিল্লির মসনদে বসেছেন, কিন্তু কেউই ফিরোজ শাহ পরবর্তী ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য অবদান রেখে যেতে পারেননি। তো এই 5 জনের মধ্যে 4 জনকে আমি এড়িয়ে যাচ্ছি। নাম যদি তোমাদের মনে রাখতে হয় তাহলে অনেক বড় ক্লাসে তোমাদের মনে রাখতে হবে। শুধু শেষ শাসকটাকে আমাকে উল্লেখ করতে হবেই, কারণ শেষ শাসকের সময় একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। সেটা কি দেখো,
না নাসিরউদ্দিন মাহমুদ ছিলেন শেষ শাসক। এই নাসিরউদ্দিন মাহমুদের শাসনকালে 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেন এবং তৈমুর লংয়ের ভারত আক্রমণের সঙ্গে সঙ্গে তুঘলক বংশের গল্প ও মুড়িয়ে যায় এবং শেষ শাসক কে তাহলে হল নাসিরউদ্দিন মাহমুদ। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। আজকে আমি তোমাদের মোহাম্মদ বিন তুঘলক এর পরবর্তী শাসক ফিরোজ শাহ তুঘলক থেকে নিয়ে মোটামুটি তুঘলক বংশকে শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগছে। আর যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাও, তাহলে আমার পক্ষে বুঝতে সুবিধা হবে যে তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর এই লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এই আমার কামনা। আজ তবে এখান পর্যন্তই। থ্যাংক ইউ, বাই।